বাংলাদেশের নির্বাচনের প্রাক্কালে শেখ হাসিনার নীরবতা ভাঙা এবং দেশে এখনো পর্যন্ত যে সমস্ত নেতা কর্মীরা মনে প্রাণে মনে করে আমরা আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, আমরা বঙ্গবন্ধুর উত্তরসূরি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই কথা যারা মনে প্রাণে এখনও প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে জব করছেন, তারা এই অডিও বার্তার মধ্য দিয়ে নির্বাচনে কোন দিকে মোড় নেবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞ মহলের দাবি, শেখ হাসিনা যেভাবে 5ই আগস্ট 2024 চলে গেছে দেশ ছেড়ে এই হঠকারী আন্দোলনের তাড়না খেয়ে, এই তাড়া শেষ পর্যন্ত আন্তর্জাতিক মহলের যে একটি বড় চাল ছিল সেটা শেখ হাসিনা বুঝতেই পারেনি। এই মুহূর্তে তিনি মনে করছেন এটা আমেরিকার সবচাইতে বড় কূটনৈতিক চাল ছিল, আর সেখানে আমার দেশের মধ্যেই বিশেষ করে উচ্চ লেভেলের, উচ্চ পদমর্যাদার, প্রশাসনিক লেভেলের সমস্ত মানুষ আমেরিকার গোলাম হয়ে গিয়েছিল, যে কারণ থেকে আমাকে চলে আসতে হয়েছে। আমি সেই সময়তে এমন কিছুই করিনি যে কারণে আমাকে দেশ ছেড়ে চলে আসতে হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের আপামর জনসাধারণ যে ক্ষোভ, যে আন্দোলনের রোষে গোটা বাংলাদেশ স্তব্ধ হয়ে পড়েছিল, সেটা আমি একা হাতেই সামনে নিতে পারতাম। আমার শুধুমাত্র কাছের মানুষগুলো বেইমানি করেছে, আমার কাছের মানুষগুলোর ভুল ইনফরমেশনে আজকে এই পরিণত হয়েছে। তবে ঘটনাক্রমে যেভাবে জামায়াতে ইসলাম গোটা বাংলাদেশের নারী সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আবারও তাদেরকে সেই ঘরবন্দি একজন সেকেলে মহিলাতে পরিণত করছে, এটা অত্যন্ত উদ্বেগের। আধুনিক যুগে পুরুষের সঙ্গে নারীরা তাল মিলিয়ে যেভাবে সারা বিশ্বে প্রত্যেকটা দেশ এগিয়ে যাচ্ছে, সেখানে এই কট্টর মৌলবাদী সরকার জামায়াতে ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে নারী সমাজ ধ্বংস হয়ে যাবে। তিনি যে 5 দফা দাবি করেছেন, সেই 5 দফা দাবি গোটা বিশ্বের বিভিন্ন নামি দামি যে সমস্ত মিডিয়াগুলো আছে, পেপারগুলো আছে, সেগুলোতে ফলাও করে লেখা হয়েছে। তিনি দাবি করেছেন জাতিসংঘে যাওয়ার কথা। তবে কি কি দাবি করেছে আপনাদেরকে প্রথমেই সেই 5 দফা দাবি উপস্থাপন করছি, পরবর্তীতে আরও কি কি বলেছেন এবং ভবিষ্যতে কোন রাস্তায় যেতে চলেছে প্রাক্তন শেখ হাসিনা। অর্থাৎ আপনারা জানেন শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেনি, তবুও বাংলাদেশের আপামর জনসাধারণ তাকে প্রাক্তন করে দিয়েছে, তাই আমরা স্বাভাবিকভাবেই আমরা প্রাক্তন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সময় দাঁড়িয়ে নির্বাচনের প্রাক্কালে সাধারণ জনতার প্রতি, সাধারণ বাংলাদেশের মানুষের প্রতি কী বার্তা দিয়েছে অবশ্যই আপনাদের বলবো। তবে তার আগে 5 দফা দাবি 1 মিনিটে শুনে নিন। শেখ হাসিনা প্রথমেই বলেছেন, বর্তমান বাংলাদেশে একটি অবৈধ সরকার চলছে। তত্ত্বাবধায়ক সরকারের সর্বোচ্চ মেয়াদ 3 মাস থেকে 6 মাস হওয়া দরকার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন পর্যন্ত ক্ষমতা নিজের হাতে ধরে রাখার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তাই অবিলম্বে একটা সুষ্ঠু নির্বাচন করা জরুরি। যদিও ডক্টর ইউনূসের হাতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে শেখ হাসিনা। জাতিসংঘে তিনি এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন প্রত্যেকটা দেশ জাতিসংঘের দ্বারা বেষ্টিত। বর্তমানে বাংলাদেশে যে অস্থিরতা, অরাজকতা চলছে, সেখানে জাতিসংঘের হস্তক্ষেপ একান্তভাবে জরুরি বলে মনে করছেন শেখ হাসিনা। বিশেষ করে 3য় দফায় তিনি বলেছেন, সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের উপরে কঠোর নির্মমভাবে নির্যাতন শুরু হয়েছে, যার ফলে আপনারা সদ্য দেখেছেন দীপু দাসকে মৌলবাদীরা কিভাবে হত্যা করে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। আমরা হতবাক হয়েছি সারা বিশ্বের মানুষ, একটা মৌলবাদের চিন্তাভাবনা কোন লেভেলে গেলে এইভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করা যায়।
বিচার বিভাগ একদম ভেঙে পড়েছে। চতুর্থ যে লেভেলটা বলেছেন, বিচার বিভাগ যে পর্যায়ে বর্তমানে আছে সেখানে বিচারের নামে প্রহসন ছাড়া কিচ্ছু হচ্ছে না। সেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তাই বিচার বিভাগ যেটা আছে সেই বিচার বিভাগকে পুনরায় আবার ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা অনুভব করছে এই শেখ হাসিনা। শেখ হাসিনা পঞ্চম যে বক্তব্যটা দিয়েছেন, সহিংসতা ও নৈরাজ্য একদম মাপকাঠির চরমে পৌঁছেছে। এখান থেকে দেশ কামব্যাক করবে এবং বাংলাদেশের আপামর জনসাধারণ নিশ্চয় আবারও একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ থাকবে তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। না হলে এই মুহূর্তে যে নির্বাচন হচ্ছে সেটা নির্বাচন নয়, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। আমরা প্রশ্ন করছি, এই মুহূর্তে যে 5 দফা দাবি করেছেন শেখ হাসিনা, বর্তমানে বাংলাদেশের আপামর জনসাধারণ কি বলছে সেই বিষয়ে আপনাদের জেনে রাখা দরকার আছে। অ্যাকচুয়ালি দেখুন, শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে সেখানে এই স্বৈরচারী শাসক তিনি যে ধোয়া তুলসী পাতা সেটা কিন্তু নন। প্রত্যেকটা সময় বাংলাদেশ শুধু নয়, বিশ্বের অনেক দেশ আছে, ইভেন ভারতের ভিতরেও রাজনৈতিক অঙ্গুল হেলনের দ্বারা যে বিচার বিভাগটা চলে, বারবার আমরা এর অভিমুখে পৌঁছেছি, বারবার এই রকম অভিযোগ শুনেছি। শুধু অভিযোগ শুনেছি এমন নয়, বারবার এর প্রমাণও আমরা পেয়েছি। যেমন ভারতে যে দিল্লিতে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করে ওমর খালিদ নামে যে একটা ছেলেকে বিচারের নামে প্রহসন করে বছরের পর বছর জেলে আটকে রেখেছে। ঠিক অনুরূপভাবে বাংলাদেশে আপনারা জানেন যে ইসকনের যিনি প্রধান, তাকে বিচারের নামে প্রহসন করে বছরের পর বছর আটকে রেখেছে। তাই এটা ঘটনাটা নতুন কিছু নয়, এটা ঘটছে প্রত্যেকটা সরকারের সময়। সেটা শেখ হাসিনার সময়তেও আমরা দেখেছি, বিচারের নামে প্রহসন করে আমরা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে দিনের পর দিন জেলের ভিতরে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছে। ঠিক অনুরূপভাবে ভারতেও একই রকম কার্যকলাপ চলছে। তাই বিচার বিভাগটা যদি রাজনৈতিক অঙ্গুল হেলনের দ্বারা পরিচালিত হয় তাহলে সেই দেশ কখনোই সুষ্ঠু হতে পারে না, সেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। তাই আমরা ধরে নিতে পারি বা আমরা বলতেই পারি অকপটে, সেটা শেখ হাসিনার সময়তেও বাংলাদেশের যে নৈরাজ্য ছিল সেটা অস্বীকার করা যায় না। তাই শেখ হাসিনার এই বক্তব্যের দ্বারা বাংলাদেশের আপামর জনসাধারণের কোনো কিছু যায় আসে না। আগামী দিনে আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার জন্য যে রাস্তা, সেই রাস্তা দিল্লি সরকার বা দিল্লি আগামী দিনে বাংলাদেশের সঙ্গে কিভাবে সম্পর্ক ভালো করবে সেটাই সবচাইতে বড় প্রশ্নের মুখে। কেননা বাংলাদেশে প্রচুর পরিমাণে যেভাবে ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে ছড়িয়ে আছে, এখনও পর্যন্ত যাচ্ছে, সেগুলো আগামী দিনে যদি সিজ হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্যও খারাপ হবে, ভারতের জন্যও খারাপ হবে, বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষ করে। এই গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা স্টেপ আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন এই মুহূর্তে আমার ভিডিওটা, বা ভারত থেকে যারা দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আলোচনা কেমন হচ্ছে। জামাত যে ভোট শুরু করেছে, যে ফিচার্সটা ফার্স্ট টাইম নিয়ে এসেছে, তাতে কিন্তু তারা জামাত একবার তারা যে দাবিগুলো করেছে তার মধ্যে কিন্তু প্রথম দাবি রেখেছে যে আমরা বিচার বিভাগটাকে কখনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখব না, রাজনৈতিক দিক থেকে কখনোই আমরা এই বিচার বিভাগে ইন্টারফেয়ার করব না। স্বাভাবিকভাবে যদি জামাত যদি এই কাজটা যদি করে থাকে তাহলে শেখ হাসিনার যে দাবি, সেই দাবি তো অলরেডি জামাত পূরণ করে দিচ্ছে। স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন শেখ হাসিনার যারা অনুগামী আছেন তাদের কাছে, জামায়াতে ইসলাম তিনি বলেছেন, শেখ আমির বলেছেন যে আমরা ক্ষমতায় আসার পরে বিচার বিভাগ যেটা আছে সেই বিচার বিভাগ সম্পূর্ণভাবে যে সংবিধান, সেই সংবিধানের উপরে বেস করে চলবে, এখানে আমরা কোনো প্রকারে ইন্টারফেয়ার করব না। তাই স্বাভাবিক আপনারা ধরেই নিতে পারেন জামায়াত অলরেডি আগেই বলেছে, শেখ হাসিনা বলার অনেক আগে। শেখ হাসিনা আরেকটি যেটা বলেছেন সেটা হচ্ছে জাতিপুঞ্জে এই বিচার বিভাগের বিষয়টা আমরা দৃষ্টিকোণ আকর্ষণ করছি।
জাতিসংঘ 2024 সালে ছিল, 5ই আগস্ট আপনি যখন চলে গেছেন দেশ থেকে তখনও জাতিসংঘ ছিল। আপনার এই নির্মম অত্যাচারের হাত থেকে যেভাবে নির্বাচনের নামে প্রহসন করে মানুষকে ভোট অধিকার থেকে দীর্ঘদিন বিরত রেখেছিলেন, এটাও কিন্তু খুব একটা ভালো দিক নয়। তাই আপনার দেখানো পথেই যদি আগামী দিনে জামাতও নির্বাচনের নামে প্রহসন করে মানুষকে ভোট না দিতে দিয়ে তারা ছাপ্পা ভোট করে আগামী দিনে ক্ষমতায় আসে, তাহলে জামাতের অবস্থাও আপনার মতোই হবে। তাই জামাত বলছে যে আমাদেরকে সময় দেওয়া হোক, অন্ততপক্ষে শেখ হাসিনার যে সমস্যা তৈরি করেছিল সেই সমস্যাগুলো আমরা নির্মূল করার জন্য যত দূর সম্ভব আমরা চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে, তিনি বলেছেন যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে। সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে সেটা আমরা প্রত্যেকটা দেশের মধ্যেই দেখি, সংখ্যাগুরুরা সংখ্যালঘুর উপরে অত্যাচার করে। তবে বাংলাদেশের ভিতরে যে সমস্যাটা হচ্ছে সেটা যতটা সমস্যা হচ্ছে তার চাইতে বেশি করে মিডিয়া দেখানোর চেষ্টা করছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া। ঘটনা একটা ঘটলে তার 100 ভাগ বাড়িয়ে দেখানো হচ্ছে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এর চাইতে বেশি সমস্যা ভারতের মাটিতে হচ্ছে। বর্তমানে ভারত আশ্রয়দাতা শেখ হাসিনার, সেই ভারতের ভিতরে সংখ্যালঘুদের উপরে আরও ব্যাপক হারে অত্যাচার হচ্ছে, তাদের বিচারের নামে প্রহসন হচ্ছে। এই ব্যাপারে শেখ হাসিনাকে বলবো যে আপনি ভারতে যেহেতু আছেন, ভারতকে রিকোয়েস্ট করুন যে আপনার দেশে অন্ততপক্ষে সংখ্যালঘুদের 100% সেভ করুন। তাহলে আমি বলতে পারবো ভারতের মতো একটা বৃহৎ দেশ, সে যদি সংখ্যালঘুদের উপরে আক্রমণ রক্ষা করতে পারে, তাহলে বাংলাদেশের মতো একটা ছোট দেশ কেন পারছে না? এই প্রশ্নটা শেখ হাসিনার যারা সমর্থক আছেন এই মুহূর্তে তাদের কাছে রাখছি। তাই সংখ্যালঘুরা দুই দেশেই ব্যাপক হারে ক্ষতিগ্রস্তর মধ্যে। নারীদের কথা যদি বলি, নারীরাও একই রকমভাবে ভারতের মধ্যেও বিভিন্ন জায়গাতে যেমন পার্টিসিপেট করতে পারছে না, বাংলাদেশের মধ্যেও পার্টিসিপেট করতে পারছে না। তবে জামাত আগামী দিনে নারীদেরকে সত্যি গৃহবন্দী করে রাখবে কি না সেটা সময়ই কথা বলবে। এতে ভয় পাচ্ছে কি পাচ্ছে না সেটা নির্বাচনের ভোট বাক্সই খুললেই দেখতে পাওয়া যাবে, মহিলাদের ভোটে অংশগ্রহণ এবং তাদের পার্সেন্টের উপরে নির্ভর করে। এই গেল চতুর্থ। এবং পঞ্চমত যেটা বলেছেন যে ডক্টর ইউনূস অবৈধ সরকার চলছে, এবং ডক্টর ইউনূস অবৈধ সরকার চলছে সেটা জনগণ তাদেরকে ভার দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে। কিন্তু আপনি নির্বাচনের নামে প্রহসন করে গোটা বাংলাদেশের মানুষকে যেভাবে সমস্যার সম্মুখীন করে নিবুজ্জিত করে রেখেছিলেন, এর দায়ভার শেখ হাসিনা নিতে অস্বীকার করলেও বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু শেখ হাসিনার উপরেই এই দায়ভার পূর্ণভাবে অর্পণ করছে। তাকে মাথায় বেঁধে নিতে হবে, এবং আওয়ামী লীগ বাংলাদেশে কবে ফিরবে সেটা সময় শেষ কথা বলবে। তবে বাংলাদেশের শেখ হাসিনা, পলাতক শেখ হাসিনা হয়তোবা আগামী দিনে প্রেস কনফারেন্স করার জন্য সরাসরি আসবে, যদিও তার সিকিউরিটির প্রশ্নে অডিও ভার্সনের মধ্য দিয়ে তিনি কথা বলেছেন। আমরা আশা করব খুব দ্রুতই হয়তোবা নির্বাচনের পরেই তিনি সরাসরি কথা বলবেন, তিনি ভিডিও কলের মধ্য দিয়েও হলেও কথা বলবেন, এটা আমরা আশা করি। সব মিলিয়ে যারা আওয়ামী লীগ সমর্থক আছেন তাদেরও ভুল ত্রুটি ছিল, তাদেরকে ভুল ত্রুটি স্বীকার করতে হবে, স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জামাতে ইসলাম যদি আগামী দিনে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণের সুষ্ঠু বা ভালো এবং স্বাভাবিক জীবনযাপন দেওয়ার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করছে নিশ্চয়ই তাদেরকে ফার্স্ট টার্মেই বোঝা যাবে। তাই আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি যে বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতায় আসছে, সেটা শেখ হাসিনাও পক্ষান্তরে স্বীকার করে নিয়েছে। আর জামাতে ইসলাম ক্ষমতায় আসছে ভেবেই শেখ হাসিনা কিন্তু এই অডিও ভাষণ দিয়েছে। যারা এখনও পর্যন্ত আছেন দেশের মধ্যে আওয়ামী লীগ সমর্থক, তারা অন্ততপক্ষে বিএনপিকে ভোট দিয়ে বিএনপিকে যদি নির্বাচিত করে নিয়ে আসতে পারে, হয়তো আগামী দিনে বিএনপি যেটা করবে বা আওয়ামী লীগ যেটা ভাবছে যে বিএনপি আসলে আগামী দিনে তারা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন খুব সুবিধা হবে, খুব দ্রুত আসতে পারবে। আর জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে, অর্থাৎ ছাত্র সংগঠন এর সঙ্গে আছে, ছাত্র সংগঠন এনসিপি সহ আরও 10 জন মিলে যে তাদের বৃহৎ জোট, সেই জোট সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আগামী দিনে শেখ হাসিনাকে বাকি জীবনটা হয়তো বা দিল্লিতেই কাটাতে হবে, এটাও অনেকে মনে করছে। তবে
জিও পলিটিক্সের ভাষাতে, পলিটিক্যালি ভাষাতে শেষ কথা বলে কোনো কিছু হয় না। এখানে আজকে যেটা সত্য কালকে সত্য নাও হতে পারে, বা যেটা ঘটে গেছে সেটাকে মূল্যায়ন করার জন্য মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের বক্তব্য আগামী দিনে মানুষকে কতটা প্রলেপ লাগাতে পারছে, কত দ্রুত প্রলেপ লাগতে পারছে সেটাই দেখার বিষয়। যদি যত দ্রুত প্রলেপ লাগতে পারবে শেখ হাসিনাকে ফিরে পাওয়া বাংলাদেশের পক্ষে সুবিধা হবে। আর যত বিরোধিতা থাকবে এই মুহূর্তে 5ই আগস্ট 2024-এর পর থেকে এখনও পর্যন্ত যে ধারাবাহিকভাবে শেখ হাসিনার বিরোধিতায় চলছে বাংলাদেশের আপামর জনসাধারণ, তাতে শেখ হাসিনার কামব্যাক করার মতো কন্ডিশন কোনো প্রকারেই এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে দিল্লি কৌশলগত দিক থেকে যতই চেষ্টা করুক না কেন, শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করানোটা এত দ্রুত এত সহজে হচ্ছে না। তাই বাংলাদেশ আগামী নির্বাচনে ক্ষমতায় যেই আসুক না কেন, শেখ হাসিনার একটা স্থিতিশীল অবস্থায় তার সঠিক বিচার যদি না দিতে পারে বাংলাদেশের আপামর জনসাধারণকে, তাহলে হয়তোবা বাংলাদেশ আবারও জ্বলে উঠতে পারে। দেখতে থাকুন আপনারা আগামী দিনে কি হচ্ছে। আগামী দিনে নিশ্চয়ই নীরবতা ভেঙে যখন অডিও ভার্সনে এসেছেন, তখন নিশ্চয়ই তিনি পর্দার আড়ালে না থেকে পর্দাতেও উঠে আসবেন শেখ হাসিনা। কবে আসবে আমরা চোখ রাখছি, খেয়াল রাখছি। তিনি পর্দায় আসলেই নিশ্চয় দেখতে পারবো তার স্বাস্থ্য, শরীর, মন কেমন আছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে জিও পলিটিক্সে বাংলাদেশের 5 দফা শেখ হাসিনার যে ভাষা প্রতিবাদ, সেই 5 দফা দাবির ভিতর থেকে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে তিনি যতই অডিও ভার্সন না দেন না কেন, অডিও ভাষণ দেন না কেন, এত দ্রুত কামব্যাক করার মতো কন্ডিশন এখনও পর্যন্ত বাংলাদেশের আপামর জনসাধারণের আসেনি। একটা মিডিয়াতে আমি দেখছিলাম যে প্রায় 11-12 কোটি মানুষ অডিও ভার্সন শুনেছে। অডিও ভার্সন শুনেছে আপনি যেমন বলছেন, আমিও একটা তিনি যখন অডিও ভার্সন দিচ্ছিলেন তখন তার কমেন্টগুলো দেখছিলাম। তো কমেন্টে কোনো একটা মানুষকে দেখলাম না যে শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করছে। অতএব আগামী দিনে আমরা নিশ্চয় জামাত ক্ষমতায় আসছে, এটা শেখ হাসিনার কথাতেই ধরে নিতে পারি। আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন করুন। নিশ্চয়ই আপনাদের নির্বাচনের পরে আমার নতুন একটি ভিডিও আপনাদের দেশের উদ্দেশ্যে নিয়ে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি শুধুমাত্র বাংলাদেশ, ভারত নয়, গোটা বিশ্বের জিও পলিটিক্স নিয়ে ভিডিও বানাই। আপনারা দেখবেন আমার ভিডিও। নিশ্চয়ই অথেন্টিক, সত্য এবং আপনাদের যুক্তিসঙ্গত কথা তুলে ধরার চেষ্টা করি। মতামত আপনাদের মূল্যবান কমেন্ট রাখবেন। ধন্যবাদ।